শুভেচ্ছা। মাছরাঙার সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান প্রাসঙ্গিকে আপনাদের স্বাগতম। সঙ্গে আছে আমি নুরুন নাহার উইলি। আমাদের দৈনন্দিন জীবনে সামাজিক ও রাজনৈতিক বাস্তবতায় যা কিছুই প্রাসঙ্গিক তা নিয়ে আমরা আলোচনা করব আমাদের এই অনুষ্ঠানে। প্রাসঙ্গিকের আজকের অতিথি হিসেবে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আমাদের সাথে আছেন। জনাব সাইফুল হক, আপনাকে স্বাগতম। আপনাকে ধন্যবাদ। আমরা আসলে শুরুই করতে যাচ্ছি। আপনি গত কয়েক মাস আপনি সংস্কার আলোচনায় খুব অ্যাক্টিভলি অংশ নিয়েছেন এবং গত জুন জুলাই পুরো মাস জুড়ে আসলে সংস্কার আলোচনাতে একটা বড় সময় দিয়েছেন। তো সকল পক্ষের সাথে বসে মৌলিক সব বিষয়ের আলোচনাটা আসলে কেমন ছিল? আপনাকে ধন্যবাদ। মাছরাঙ্গার এই প্রাসঙ্গিক এই অনুষ্ঠান যারা দেখছেন আমি তাদেরকেও শুভেচ্ছা জানাই এবং ধন্যবাদ জানাই। ভেতরকার পরিবেশ তো আপনি নিজেও ছিলেন। ভেতরকার পরিবেশ অনেক বেশি সৌহার্দ্যমূলক, অনেক বেশি বন্ধুত্বপূর্ণ। সেখানে আমরা আলোচনা করেছি, তর্ক বিতর্ক করেছি। প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের দলীয় অবস্থান তারা ব্যাখ্যা করেছেন এবং চেষ্টা করেছি আমরা পরস্পরের যুক্তিগুলো উত্থাপন করবার জন্য। অন্যদের যুক্তিটাও আমরা বোঝার চেষ্টা করেছি। শুধু দলীয় অবস্থান ব্যক্ত করবার জন্যই আমরা নিশ্চয় ওখানে যাইনি। আমরা চেষ্টা করেছি আলাপ আলোচনাগুলো একটা বোঝাপড়ার মধ্য দিয়ে একটা চিন্তার ঐক্য, বোঝাপড়ার ঐক্যটা যাতে তৈরি করা যায়। এটা ভেতরে। তবে বাইরে তারা যখন আবার প্রেস ব্রিফিং করেছেন নেতৃবৃন্দ, যেখানে আপনি উপস্থিত ছিলেন, সেখানে আবার প্রত্যেকে দলীয় অবস্থানটাই বলবার চেষ্টা করেছেন, যেটা পাবলিকলি তারা বলতে চান। ভেতরের আলোচনা সবসময় তার রিফ্লেকশনটা প্রেস ব্রিফিংয়ে ঘটেনি, অথবা যেটা তারা দলের প্রোগ্রামে বলেন সবসময় হয়নি। ওভারঅল গোটা পরিবেশটা এটা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য একটু গুরুত্বপূর্ণ হয়েছে। কারণ এমন সব দল একসাথে বসছেন যাদের সাথে ধরুন দশকের পর দশক মুখ দেখাদেখি ছিল না, আলাপ আলোচনা ছিল না, একসাথে বসে যে কথা বলা যায়, আলোচনা করা যায়, কিছুটা তর্ক বিতর্ক করা যায়, এরকম পরিবেশ কিন্তু আসেনি। সেদিক থেকে এটা এক ধরনের নতুন একটা উদাহরণ তৈরি করেছে। রাজনৈতিক মত পার্থক্য ভিন্নতা থাকার পরেও আমরা কথা বলতে পারি, আলাপ আলোচনা করতে পারি এবং এটা সৌহার্দ্যটা বজায় রাখা সম্ভব। এরকম একটা পরিবেশ ছিল। জুলাই সনদ তো চূড়ান্ত হয়ে গেছে। জুলাই সনদটি আসলে কেমন হলো এটি জানতে চাই এবং সনদের শুরুতেই পটভূমি রাখা হয়েছে, এটি নিয়ে আপনি কিছু বলবেন কিনা? ধন্যবাদ। প্রথমত জুলাই সনদ যেটা আপনি উল্লেখ করছিলেন, আমরা তো 84টা প্রশ্নে, তার মধ্যে ধরুন 19টি সরাসরি সংবিধানের সাথে সম্পর্কিত। বাকি প্রশ্নগুলো বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের প্রস্তাব, জনপ্রশাসন, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ, বিভিন্ন ক্ষেত্রে। এর মধ্যে প্রায় দেখা যাবে প্রায় 77টা প্রশ্নে দলগুলো কিন্তু ঐক্যমত। কিছু প্রশ্নে কিছু ভিন্নমত থাকার নোট অফ ডিসেন্ট সহ আমরা সিদ্ধান্ত হয়েছে। ফলে সেদিক থেকে আমার উপলব্ধি হয়েছে, আমি ঐক্যমত কমিশনের সবার শুরুর দিকে মনে হয়েছিল যে অনেক প্রশ্ন হয়তো আমরা ঐক্যমত হতে পারবো না, কিন্তু সেদিক থেকে আমি বলতে পারি অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নে দলগুলো একমত হয়েছে, এক ধরনের বোঝাপড়া তৈরি হয়েছে। আর যেসব প্রশ্ন আমরা মীমাংসা করতে পারিনি সেগুলোর চেষ্টা ছিল। পরে কয়েকটি প্রশ্নে কিছু দলের নোট অফ ডিসেন্ট সহ সিদ্ধান্ত হয়েছে। গত দুদিন আগে আমরা ঐক্যমত কমিশন থেকে আমাদেরকে গতকালকেই তো পরশুদিন আমাদেরকে চূড়ান্ত কপি যেটা পাঠানো হয়েছে জুলাই সনদের, যেখানে 84টা সংশোধনের প্রস্তাব আছে জুলাই সনদ আকারে, যেটা এখন আমরা আখ্যায়িত করছি। আর এর সাথে 1 পৃষ্ঠার 7টা অঙ্গীকারনামা আছে। আগে যেটা ছিল 8টা, একটা কমিয়ে এখন 7টা অঙ্গীকারনামা আছে। তাহলে এটা একটা ডকুমেন্টস। আর পরশুদিন আমরা প্রধানত আলোচনা করেছি বাস্তবায়নের পদ্ধতি প্রক্রিয়া নিয়ে। এটা নিয়ে একটা বিরাট মত পার্থক্য আছে। অঙ্গীকারনামার কথা যেহেতু আসলেন, সেখানে আমি বলতে চাই যে এখানে একটি কথা বলা হয়েছে যে এটি নিয়ে আসলে আপনাদের মধ্য থেকে কেউ আদালতের কাছে যেতে পারবেন না। তো এইটিতে একমত হওয়ার একটা বিষয় এসেছে, এটাতে আপনার একমত হয়েছেন কিনা? না, এটা বলেছেন, এটা দাঁড়াচ্ছে এরকম। এটার অর্থটা আমি যদি বুঝি, যে রাজনৈতিক দলগুলো যারা সনদটা তৈরি করছেন, দীর্ঘ আলাপ আলোচনা করে যারা একমত হচ্ছেন, সনদে যারা স্বাক্ষর করছেন, তো খুব স্বাভাবিকভাবে ইথিক্যালি মোরালি সেই দলের তো আর আদালতে যাবার কথা না। সেই জায়গাটা মোটামুটি বলবার চেষ্টা করা হয়েছে
আমরা আপত্তি দিয়েছিলাম ইনিশিয়াল ড্রাফট যেটা ছিল, কোনো নাগরিক যদি সংক্ষুব্ধ হন সনদের কোনো একটা ধারা নিয়ে, কোনো একটা প্রস্তাব নিয়ে, সেই কথা ছিল যে নাগরিকরা আদালতের আশ্রয় নিতে পারবেন না। তো এটা তো যে কোনো গণতান্ত্রিক সমাজে যে কোনো প্রশ্নে, ইভেন আপনি যদি ইচ্ছা করেন তাহলে আপনিও সংক্ষুব্ধ হলে কোনো একটা প্রশ্নে আপনি আদালতে যেতে পারেন, আদালতে আপনি দৃষ্টি আকর্ষণ করতে পারেন। ওই জায়গাটাকে পরিবর্তন করা হয়েছে। যারা এখানে স্বাক্ষর করবেন, যারা জুলাই সনদের অংশীদার, তারা আদালতের আশ্রয় নেবেন না, এরকম এটা এক ধরনের লজিক্যাল বক্তব্য, একটা মানে যে আপনি ইথিক্যাল মোরাল একটা জায়গা আছে। এখন দলের এটা একটু টেকনিক্যাল ফাঁক হবে। ধরুন দলের কোনো সমর্থক, তিনি এসেনশিয়ালি দলের হয়তো তিনি কোনো পর্যায়ের কমিটির নেতা না, সংগঠক না, সদস্য না, তিনি তো সংক্ষুব্ধ হলে যেতে পারবেন, তিনি তো সংক্ষুব্ধ হলে যেতে পারবেন। ফলে এটার আরো ব্যাখ্যা এটার দাবি করে এটা। তো যেটা দাঁড়িয়েছে যে এখন পুরোটা দেখা, আমরা এটা দলে একটু আলোচনা করব সম্ভবত আগামীকাল। তো এটা এই বিশেষ করে অঙ্গীকারনামার অংশটা। তো এখন আমার ধারণা যে যারা আমাদের আগে মেজর আরও 2-3টা প্রশ্নে আপত্তি ছিল, তো সেগুলো তারা কিছুটা সংশোধন করে চূড়ান্ত একটা ভার্সন তারা দিয়েছেন। এখানে যারা একমত হবেন তারা এখানে স্বাক্ষর করবেন। এখানে আসলে আপনি বলছিলেন বাস্তবায়ন নিয়েই আপনারা কোনো ঐকমতের জায়গায় আসতে পারেননি। বাস্তবায়নে তো বেশ কয়েকটা পদ্ধতির কথা বলা হলো, পদ্ধতি নিয়ে আপনারা আলোচনায় বসেছিলেন এবং আমরা দেখেছি 84টা সিদ্ধান্তের মধ্যে আসলে 34টা সিদ্ধান্ত সংবিধান সংশোধনের জন্য একটি ভাগ করা হয়েছে, বাকিগুলো আসলে অধ্যাদেশ, নির্বাহী আদেশ এবং অন্যান্যভাবে সমাধানের কথা বলা হয়েছে। এবং সব থেকে বেশি আলোচনা এসেছে যেটি, সেটা হচ্ছে বিশেষ সাংবিধানিক আদেশ। তো এসব বিষয়ে আপনারা কি কি মতামত দিলেন? আমি প্রথমত যেটা বলতে চাই যে ধরুন যে সমস্ত প্রশ্নে দলগুলোর আমাদের ঐক্যমত আছে, সেগুলো তো আমরা একটা নির্বাহী আদেশে বলি অথবা অধ্যাদেশ জারি করে বলি, কোথাও কোথাও এসআরও দিয়েও সেগুলোকে সরকার বাস্তবায়নে উদ্যোগ তারা গ্রহণ করবে না। এবং কিছু আছে আশু বাস্তবায়নযোগ্য, সেটাকে সরকার আগেই নিতে পারতো, এখন নিতে পারেন, আগামীকালকেও তারা এসব ব্যাপারে উদ্যোগ গ্রহণ করতে পারেন। কিছু আছে একটু মধ্যমেয়াদী, সেসব ব্যাপারেও এখন থেকে উদ্যোগ নেওয়া যেতে পারে, যেটা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বড় কোনো বিতর্ক অথবা মতপার্থক্য নেই। এটা হলো একটা প্রশ্ন। আলোচনাটা হচ্ছে সংবিধান সংক্রান্ত 19টা যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেগুলো কিভাবে এর একটা আইনি সুরক্ষা কিভাবে দেওয়া যায়, এরকম একটা প্রস্তাবনা। এটা কিন্তু ঐক্যমত কমিশনের এসেনশিয়াল তাদের এখতিয়ারের বাইরে। কিন্তু পরে রাজনৈতিক দলগুলো 31শে জুলাই যখন আলোচনা হলো যে আমরা তো সনদ নিয়ে কথা বললাম, অঙ্গীকারনামা নিয়ে কথা বললাম, তাহলে বাস্তবায়নটা কিভাবে হবে, ঐক্যমত কমিশন দলগুলোর সাথে আলোচনা করে এ ব্যাপারে একটা মতামত গঠন করতে পারে কিনা, সে প্রেক্ষিতে গত 1.5 মাস সময় নেওয়া হয়েছে। তারা নিজেরা কথা বলেছেন, নানা বিশেষজ্ঞদের সাথে আলোচনা করেছেন, রাজনৈতিক দলগুলোর সাথে অনানুষ্ঠানিকভাবেও আলোচনা হয়েছে, আপনি জানেন। তো সেখান থেকে তারা যেগুলো হাজির করেছেন, যেটা আপনি বলছিলেন, যে একটা হলো যে অনেক কেউ বলছেন গণভোটের প্রশ্নটা। তো আমি বলেছি আর অনেকগুলো দল, তারা যেটা বলেছেন যে এতগুলো প্রশ্নে যখন ভিন্নমত থাকে, নোট অফ ডিসেন্ট থাকে, এত প্রশ্নে নোট অফ ডিসেন্ট রেখে তো জনগণকে কোনটার পক্ষে আপনি ভোট দিতে বলবেন? সে কি নোট অফ ডিসেন্টের পক্ষে বলবে, নাকি যেসব প্রশ্নে সবাই একমত সেই প্রশ্নে বলবে? তো এটা এত জটিল প্রক্রিয়া, কার্যত এটা কিন্তু বাস্তবায়নযোগ্য নয়। এটা এক। কেউ বলবার চেষ্টা করছেন যে আমরা এই জুলাই সনদকে সামনে রেখে আমরা সংবিধান সভার একটা নির্বাচন করতে পারি কিনা। এটাও আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। কেন মনে হয়নি? গণপরিষদ বা সংবিধান সভা নির্বাচন, যে দেশে যখন কোনো সংবিধান থাকে না, যখন একটা সাংবিধানিক শূন্যতা বিরাজ করে, পৃথিবীর বিভিন্ন দেশে এটা হয়েছে। অথবা ধরুন যদি এমনও হতো যে আমাদের দেশে অভ্যুত্থানের পরে যে আমরা এখানে আমাদের সংবিধানকে আমরা এখানে স্থগিত করেছি, সংবিধানকে বাতিল ঘোষণা করা হয়েছে, যদি একটা সংবিধান শূন্য অবস্থায় থাকে, তখন নতুন সংবিধানের প্রশ্ন, গণপরিষদের প্রশ্ন, যেভাবে 72 সালে আমাদের 72 সংবিধানকে আমরা আগেকার আমাদের প্রাদেশিক পরিষদ এবং কেন্দ্রীয় পরিষদের সদস্যরা মিলে পরে আমাদের লেজিসলেটিভ আমাদের গণপরিষদ গঠন হয়েছে, এবং পরে 72 সালের 4 নভেম্বর আমরা যে সংবিধানটা গ্রহণ করি, সেটা কিন্তু গণপরিষদের আলোচনা করে আমরা গ্রহণ করেছি। বাস্তবে আমাদের পিকচারটা এখন ভিন্ন। আমাদের সংবিধান আছে,
আমরা সংবিধানের অধীনেই এই সরকার শপথ গ্রহণ করেছেন এবং গত 13 মাস সরকার চলছে বিদ্যমান সংবিধানের অধীনে। আমাদের আইন আদালত, আমাদের বিচার ব্যবস্থা, রাষ্ট্রপতির অফিস সবকিছু চলছে কিন্তু বিদ্যমান সংবিধানের অধীনে। তাহলে গণপরিষদের যে নির্বাচনের কোনো প্রশ্নটাই এখানে আসছে না। আর তারপরে যেটা আপনি উল্লেখ করছিলেন বিশেষ সাংবিধানিক অধ্যাদেশ, অনেকে যেটা বলার চেষ্টা করছেন যে আমরা একটা এক্সট্রাঅর্ডিনারি একটা অবস্থার ভেতরে আছি, যে বিদ্যমান সংবিধানের বাইরে এমন কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করছি যাতে সংবিধানকে আমরা জবাবদিহিমূলক করতে পারি, যাতে সংবিধানকে আমরা বলতে পারেন ক্ষমতার একটা ভারসাম্যের জায়গাটায় আসতে পারে, সংবিধানের অগণতান্ত্রিক ধারাগুলো যাতে আমরা পরিবর্তন করতে পারি। যেহেতু কিছু এক্সট্রা কনস্টিটিউশনাল বিষয় নিয়ে ডিল করছি, সেগুলোকে একটা সাংবিধানিক অধ্যাদেশের মধ্য দিয়ে সেটাকে আইনগত একটা বৈধতা দেওয়া যায় কিনা, এটাকে আমরা যৌক্তিক মনে করি না। এই জায়গা থেকে যে সারা দুনিয়াতে যেখানে সাংবিধানিক গণতন্ত্র আছে বা ধরুন যেখানে একটা গণতন্ত্র অনুশীলন আছে, এ ব্যাপারে আইন প্রণয়ন করতে পারেন কারা? জনগণের নির্বাচিত প্রতিনিধিরা। তাহলে আপনার এই দলগুলোর আমরা যারা অংশ নিয়েছি, আমরা অনেকে বলছেন যে আমাদের দলগুলোর বক্তব্যই এটা মানুষের পপুলার উইল, মানুষের সাধারণ ইচ্ছার বহিঃপ্রকাশ। আরে বাবা, আমাদের এই 30 দলের বাইরেও তো অসংখ্য দল আছে, সমাজে নানা অংশ আছে। আমরা যেটা পপুলার উইলকে ধারণ করছি সেটা কিভাবে বুঝবো? সেটা বোঝার মানদণ্ড হচ্ছে একটা গ্রহণযোগ্য নির্বাচন। আপনি নির্বাচনে যাবেন, আপনি আপনার ম্যান্ডেট চাইবেন, তারপর সেখানে যারা পপুলারলি ইলেক্টেড হবেন পার্লামেন্ট এটাকে আইনে প্রণয়ন করবে, সংবিধানের যুক্ত করবে। তো এটাই হলো বিধান। কিন্তু আপনি এখন যদি ধরেন এটা টেকনিক্যাল জায়গাটা কোথায়, যে সরকার কি বলবে, এই আমরা স্বাক্ষর করার পরে তারা রাষ্ট্রপতিকে বলবেন, এটা তো অধ্যাদেশটা জারি করবেন রাষ্ট্রপতি। তো এটা আমি মনে করি খুব ভয়ঙ্কর একটা প্রস্তাবনা, যে সংবিধান সংশোধনের কোনো প্রকল্প, কোনো প্রস্তাবনা রাষ্ট্রপতির অধ্যাদেশে যদি আমরা জারি করতে চাই, প্রথমত এটা খুব একটা বাজে ধরনের নজির, খুব ভয়ঙ্কর প্রস্তাবনা এবং খুবই আপত্তিকর, এবং ভবিষ্যতে একটা বিপজ্জনক উদাহরণ তৈরি হচ্ছে। তার মানে ভবিষ্যতে সংবিধান পরিবর্তনের জন্য, সংশোধনের জন্য আমাদের নির্বাচিত সংসদ লাগবে না, জনপ্রতিনিধিত্ব লাগবে না, মানুষের পপুলার ভোট বা তার পপুলার যে ম্যান্ডেট সেগুলো প্রয়োজন হবে না। তো আপনি চাইলেই তখন আপনি করতে পারবেন। তো এইটা কারা এইসব বুদ্ধি দিল আমি জানি না। এবং আমি দেখলাম যে জামাত ইসলামীর মতন দল, দেখলাম তাদের দিক থেকে ব্যাপারে তারা একটা প্রস্তাবনা হাজির করেছেন। তো এগুলো, এবং এটা তার কেন কিভাবে হাজির করলেন এটা আমার কাছে বোধগম্য না। কিন্তু আমি মনে করি এগুলো কোনো যুক্তির কথা না, কারণ এটা করতে গেলে আপনি খুবই বাজে ধরনের একটা খারাপ উদাহরণ আমরা তৈরি করছি। আমরা যেটা বলেছি, প্রথমত আমাদের দলের কথা যদি বলি, আমরা মনে করি দীর্ঘ আলাপ আলোচনা করার পরে দলগুলো যখন জুলাই সনদে স্বাক্ষর করছেন, অঙ্গীকারনামা যখন স্বাক্ষর করছেন, দ্যাট শুড বি মোর দ্যান এনাফ। কারণ কোনো রাজনৈতিক দল এটা তার একটা পাবলিক কমিটমেন্ট, পাবলিক অবস্থান, জনগণের কাছে তিনি অঙ্গীকার করছেন, তিনি শপথ নিচ্ছেন এবং তিনি স্বাক্ষর করছেন। দলের নেতা নেত্রীরা তারা স্বাক্ষর করছেন যে পার্লামেন্ট হলে বা যখন সুযোগ আসবে তখন এগুলাকেই তারা সংবিধানে অন্তর্ভুক্ত করবেন। তো এটাই যথেষ্ট। রাজনৈতিক দলকে পৃথিবীর কোথাও কোনো কালে দড়ি, কাশি অথবা শিকল দিয়ে, অনেকগুলো দড়ি পেঁচিয়ে কিন্তু কখনো আপনি কোনো দলকে বাধ্য করতে পারেন না। তার প্রধান বিষয় তার পলিটিক্যাল উইল। যখন তিনি কথা বলছেন, স্বাক্ষর করছেন, অঙ্গীকার করছেন, এনাফ। তারপরও যেটা আমরা বলেছি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বা গণতন্ত্র মঞ্চের দিক থেকে, যেভাবে প্রথমত আমরা সরকার গঠন করার আগে আমরা যেভাবে সংবিধানের 106 ধারাতে যেভাবে আমরা উচ্চ আদালতের আপিল বিভাগের আমরা একটা মতামত চেয়েছিলাম, আমরা বলেছি সর্বোচ্চ বা বড়জোর আমরা যেটা করতে পারি, আমাদের প্রধান উপদেষ্টা যিনি একই সাথে ঐক্যমত কমিশনের সভাপতি, তিনি রাষ্ট্রপতির মাধ্যমে আপিল বিভাগে তিনি একটা মতামত চাইতে পারেন। যে দলগুলো তারা এখানে জুলাই সনদ স্বাক্ষর করেছেন, অঙ্গীকারনামায় স্বাক্ষর করেছেন, এখন আপিল বিভাগ এই ব্যাপারে তারা একটা অ্যাডভাইজরি একটা অপিনিয়ন তারা দিতে পারেন বা যদি দিতে চান, আমার ধারণা সেদিক থেকে আপিল বিভাগ নিশ্চয়ই তারা একটা সুচিন্তিত বক্তব্য দেবেন, যেটা একটা অ্যাডভাইজরি, যেটা একটা পরামর্শমূলক বক্তব্য, যেটা আবার এক ধরনের যার একটা নৈতিক জোর থাকে, যেটা এক ধরনের কম্পালশনও ইনডিরেক্টলি কাজ করে। আমরা মনে করি এটাই যথেষ্ট হওয়া উচিত। তো সেই
এবং এটাতে মনে করি সমস্ত অংশকে তাহলে আপনি কিন্তু একসাথে যুক্ত করতে পারেন। কারণ এটা নিয়ে যদি এখন আরেকটা প্রবলেম তৈরি হচ্ছে, কোনো দল আমি শুনতে পাচ্ছি কেউ বলছেন যে বাস্তবায়নের পদ্ধতির ব্যাপারে যদি আমরা একমত না হই তাহলে কেউ হয়তো জুলাই সনদ স্বাক্ষর নাও করতে পারেন, এরকম কথা আমি শুনতে পাচ্ছি, যেটা আরেকটা খুব আমাদেরকে গভীর সংকটের জায়গায় কিন্তু নিয়ে যাবে। জনাব সাইফুল হক, আপনি বলছিলেন যে জুলাই সনদে স্বাক্ষর করা নিয়ে সংশয় তৈরি হয়েছে এবং আমরা জানতে পেরেছি পিআর সহ জুলাই সনদ বাস্তবায়নে নানা ইস্যুতে জামাত, এনসিপি সহ 8টি দল একটি যুগপৎ আন্দোলন করতে যাচ্ছে। তো এই বিষয়ে কিছু জানেন কিনা? এ বিষয়ে আমি অনানুষ্ঠানিকভাবে কিছু খোঁজ খবর পাচ্ছিলাম, কিন্তু আজকে বিশেষ করে প্রথম আলোতে নিউজটা দেখলাম, বা অন্য আরো কিছু কাগজে হয়তো আসতে পারে। তো তারা এই বিষয়গুলোকে যেটা আপনি উল্লেখ করলেন, পিআরের বিষয়ে, মানে গণভোটের প্রশ্নে অথবা বিশেষ সাংবিধানিক আদেশের মধ্য দিয়ে তারা যেতে চান, এবং ভোটের একটা গণতান্ত্রিক পরিবেশ, এর মধ্যে ভোটের গণতান্ত্রিক পরিবেশ তো আমাদের সবার দাবি। যে একটা আগামী জাতীয় নির্বাচন, যেটা মধ্য ফেব্রুয়ারি আগেই যেটা অনুষ্ঠিত হবার লক্ষ্যে সরকার নির্বাচন কমিশন কাজ করছেন, রাজনৈতিক দলগুলো সে লক্ষ্যে তারাও কাজ করছেন। তো সুতরাং সেই নির্বাচন যাতে অবাধ হয়, নিরপেক্ষ হয়, গণতান্ত্রিক হয়, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়, সেটা আমরা সবাই দেখতে চাইব। গত 16-17 বছর ধরে আমরা যে নির্বাচনের অপেক্ষা করছি, সেই নির্বাচন কোনো দিক থেকে যাতে প্রশ্নবিদ্ধ না হয়, তো এরকম একটা পরিবেশ তো অবশ্যই আমরা চাইব। তো এই দাবিটা ওদের মধ্যে আছে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু বাকি যদি আমি যদি পিআরের প্রশ্নটা যদি বলি, আপনি ঐকমত্য কমিশনের ভেতরে বাইরে মোটামুটি আপনি অনেকগুলো আলোচনা আপনি কভার করেছেন। আপনি জানেন যে পিআরের প্রশ্নটা আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসীকেও যেটা একটু শেয়ার করতে চাই, জানাতে চাই, নিম্ন পরিষদে পিআর নিয়ে আসলে কোনো আলোচনাই নেই, কোনো আলোচনাই ছিল না। কারণ জাতীয় ঐকমত্য কমিশন এটা তাদের এজেন্ডার মধ্যেই নেই। কেন? কারণ বাংলাদেশে এর কোনো বাস্তবতা নেই। নাই এখানে যে আমাদের মানুষ এখনো পর্যন্ত, মানে একটা নির্দিষ্ট নির্বাচনী অঞ্চল, তিনি তার এমপি প্রার্থী, তার প্রতিনিধিকে তিনি প্রত্যক্ষভাবে দেখতে চান, তাকে ভোট দিতে চান, যার কাছে তিনি যেতে পারবেন, যাকে তিনি চেনেন, জানেন। এটা আমাদের শুধু বাংলাদেশ না, আমাদের ভারতীয় উপমহাদেশের এই অঞ্চলে এবং পৃথিবীর অধিকাংশ জায়গাতে এটাই হচ্ছে নির্বাচনের এখনো পর্যন্ত সবচেয়ে বড় পন্থা হচ্ছে এটা। ফলে নিম্নকক্ষে বা জাতীয় সংসদে পিআরের প্রশ্নটাই কোনো দল বলেছেন, কিন্তু এটা ঐকমত্য কমিশনের কোনো এজেন্ডার মধ্যে নাই, বা এটা নিয়ে তেমন কোনো আলোচনাই হয়নি। আমরা যে 1.5-2 মাস যে আমরা যে এক্সারসাইজটা করলাম ঐকমত্য কমিশনের বৈঠকে, আলোচনাটা এসছে উচ্চ কক্ষের ব্যাপারে। সেটা আপনি জানেন যে আমরা 25টা দলের মতন আমরা বলেছি যে উচ্চ কক্ষটা হতে পারে, এবং এ ব্যাপারে বিএনপি সহ সবাই একমত যে একটা আপার চেম্বার করা দরকার। নামকরণ কি হবে সেটা হয়তো পরে আমরা আলোচনা করব, এবং সেখানে 100 জন আপার উচ্চ কক্ষের সদস্য হবেন, 100 জন। তাহলে আপার চেম্বারের ব্যাপারে, উচ্চ কক্ষের ব্যাপারে, এবং 100 জন জনপ্রতিনিধি হবেন, এই ব্যাপারে আমরা একমত। আলোচনাটা এসেছিল প্রতিনিধিত্বটা কিভাবে ইলেক্ট হবে। তো আমাদের প্রস্তাব, যার সঙ্গে জামাত, এনসিপি বা আর অনেক দল, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ, যেটা আমরা মনে করি যে দলগুলো সারা দেশে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চ কক্ষের আমরা প্রতিনিধিত্ব সেখানে এটা আসতে পারে। আর বিএনপি তাদের যে বক্তব্য, তারা নিম্ন কক্ষে অর্থাৎ পার্লামেন্টে প্রাপ্ত সিটের সংখ্যানুপাতে তারা ওটা আনতে চান। মূল জায়গাটা এটা কি আসলে সম্ভব হবে কিনা এই পদ্ধতিতে? এখন একটা হলো যে, কিন্তু এটাকে আবার যেভাবে হাজির করা হচ্ছে যে প্রায় সমস্ত দল চায় যে পিআরের পদ্ধতিতে, এটা খুবই ভুল উপস্থাপনা। এটা 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 এই কথাটা তথ্যভিত্তিক না, এই কথাটা বাস্তবে সত্য না। এটা আমরা আপার চেম্বারের ব্যাপারে আমাদের দলগুলোর অধিকাংশ একজন ঐক্যমত আছে, কিন্তু নিম্নকক্ষের কোনো আলোচনাই নাই। যেটা আলোচনাই নাই সেটাকে যখন আপনি বলেন যে এটা না হলে হবে না, তাহলে একদিকে এটা তথ্যভিত্তিক না, আরেকদিকে মানুষকে একটা বিভ্রান্তির মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। আরেকটা হলে বাস্তবে বাংলাদেশে এটার কোনো বাস্তবতা নাই। কেন? আমি আপনাকে একটু বলতে চাই কথাটা। আমাদের মানুষ এখনো রাজনৈতিক দিক থেকে প্রস্তুত না, মনস্তাত্ত্বিক দিক থেকেও প্রস্তুত না যে নিম্নকক্ষ সমস্ত নির্বাচনটাই, কারণ যে এমপিকে সে চেনেই না, জানেই না, তখন এগুলো
দলগুলোর কেবল পছন্দের ভিত্তিতে তখন এটা হবে আর কি। আরও অনেক প্রশ্ন আছে, স্বতন্ত্র প্রার্থী যারা হবেন স্বতন্ত্রদের সেক্ষেত্রে তাদের তো অংশগ্রহণের সুযোগ থাকবে না। এর যেমন কিছু ইতিবাচক দিক আছে, এই মুহূর্তে অনেকগুলো নেতিবাচক দিকও আছে। মানে আপনারা নিম্নকক্ষে পিআর নিয়ে আসলে কোনো আলোচনা করেননি? কোনো আলোচনাই করিনি, কিন্তু এটা বিভ্রান্তিকর ভাবে এটাকে উপস্থাপন করা হচ্ছে। দীর্ঘদিন যুগপৎ আন্দোলন করেছিলেন বিএনপির সাথে, তো তারপরে এই যে উচ্চ কক্ষে পিআর পদ্ধতি নিয়ে কিন্তু বিএনপির সাথে আপনারা একমত হননি, তো সেক্ষেত্রে কোনো দূরত্ব তৈরি হবে কিনা? বিএনপির সাথে আমাদের অনেক প্রশ্নই তো আমাদের বিএনপির সঙ্গে, যেমন 31 দফায় অনেক ব্যাপারে যেমন আমাদের ঐক্যমত আছে। বিএনপির 70 অনুচ্ছেদের ব্যাপারও তো বিএনপি আগে তারা পরিষ্কার করে কথা বলেননি, কিন্তু পরবর্তীকালে এখন এটাকে তারা অনেক বেশি নির্দিষ্ট করেছেন। তারা 4টা প্রশ্ন বাদে আমরা সেখানে 2টো বিষয় বলেছি, অর্থ বিল, আরেকটা হচ্ছে আস্থা ভোটের প্রশ্ন। তো বিএনপি এর সঙ্গে সার্বভৌমত্বের প্রশ্ন, আরও আরেকটা প্রশ্ন তারা যুক্ত করেছেন। তো এরকম কিছু কিছু পার্থক্য তো আছে। আমরা তো বিএনপির সঙ্গে আমাদের ঐক্যের জায়গা হচ্ছে 31 দফা, যেসব প্রশ্নে ন্যূনতম আমরা একমত হতে পেরেছি সেটাই ভিত্তি। সমস্ত প্রশ্ন তো আমরা একমত নই। এটি কোনো দূরত্ব তৈরি করলো না? দূরত্ব না, এটা তো বাবা আমরা একটা অনেকগুলো রাজনৈতিক দল, প্রত্যেকটা দলের গড়ে ওঠা, তার দলের গঠন, তার এজেন্ডা, তার রাজনীতি, এটা আমাদের ভিন্নতা আছে। আমাদের ঐক্যের বেসিস হচ্ছে যে যেসব প্রশ্নে আমাদের মধ্যে বোঝাপড়া আছে ঐক্যের জায়গার, সেটাই হলো ভিত্তি। বাকি প্রশ্নে সামনের দিনে আসলে সামনের নির্বাচনে বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে ইলেকশন করবেন কিনা? আমি ওইটা তার আগে এই কথাটা বলি। প্রথমত মনে করি এখন যে পিআর এর কথাটা যেটা বলা হচ্ছে, আমার কাছে মনে হয়েছে প্রশ্নটা পিআর না। কারণ তারাও জানেন যে যারা বলছেন যে নিম্নকক্ষে পিআর কোনো আলোচনা, তারা হাজির করা হচ্ছে কেন? সম্ভবত অন্য কোনো বিষয় আছে। এটা কি সরকারের সঙ্গে কোনো দর কষাকষি করা, এটা কোনো রাজনৈতিক দলের সাথে কোনো দর কষাকষি করা, অগ্রিম কোনো বোঝাপড়া তৈরি করা, অথবা অন্য কোনো বার্তা দেওয়া, এগুলো আমি জানি না। এগুলো আপনি একজন অনুসন্ধানী সাংবাদিক, আপনি বা আপনার বন্ধুদের কাজ হবে আমাদের এই বন্ধুদের কাছ থেকে তাদের থলের বিড়ালগুলোকে একে একে বের করে আনা, যে আসলে এই বক্তব্যের মধ্য দিয়ে তারা আসলে কি বলতে চান তারা। তো তাহলে দেশবাসী কিন্তু উপকৃত হবে। সুতরাং এটার কোনো প্রশ্নই নেই। আর এগুলো এখন এটাকে ইস্যু ধরে যদি বলা হয় যে এগুলো মীমাংসা না হলে নির্বাচন করা যাবে না কি যাওয়া যাবে না, তাহলে বোঝা যাচ্ছে একটা এই মুহূর্তে নন ইস্যুকে আপনি ইস্যু করছেন। তো সেগুলো যদি পরিষ্কার করে দলগুলো কথা বলে তাহলে মানুষের পক্ষে বুঝতে সুবিধা হবে। আর আপনি আমাকে এরপরে জোট নিয়ে জিজ্ঞেস করছিলেন যে বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে না নির্দিষ্টভাবে নির্বাচন নিয়ে, নির্বাচন বা নির্বাচনের আসন, নির্বাচনের ধরন কি হবে, অ্যালাইনমেন্টের ধরন, এটা নিয়ে কোনো নির্দিষ্ট আলাপ আলোচনা ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো সংশয় আছে কিনা? মানে ফেব্রুয়ারি ইলেকশনে ছোট্ট করে জানতে চাই। সংশয়টা আছে। আমি আজকে আমাদের সাবেক কূটনীতিক হুমায়ুন কবির ভাইদের অনুষ্ঠানে ছিলাম। আমার আশঙ্কা হচ্ছে আমি যেন ঈশান কোণে কিছুটা মেঘ দেখছি, কথাটা আমি আজকে সেখানে উচ্চারণ করেছি, কথাটা আমি বলেছি। পরে দেখলাম যে আরো কয়েকজন কথাটা ওনারা একটু রেফার করলেন। আমার আশঙ্কা হচ্ছে দুটো কারণ, যেটা আপনি বলছিলেন যে 8টা দল তারা এখন রাজপথে, তারা যুগপৎ। হঠাৎ করে যুগপৎ শব্দ দেখে আমি সকালে বরঞ্চ চমকে উঠলাম, কারণ আমরাই তো যুগপৎ ধারায় গত 2.5-3 বছর ধরে আন্দোলনে আমরা যুক্ত ছিলাম। এই আন্দোলন দানা বাঁধতে বাঁধতে সর্বশেষ আমরা জুলাই আগস্টের যে গণজাগরণ, গণ অভ্যুত্থান যেটা সংগঠিত হলো, এখন কি এমন প্রয়োজন হলো যে হঠাৎ করে এরকম রাজপথে যুগপৎ আন্দোলনের কর্মসূচি, এটা তাদের সঙ্গে তো আলাপ আলোচনা লাগবে। আমার মনে হয় যে এক ধরনের রাজনৈতিক চাপ তৈরি করা বা জনমত, এটা তো যে কোনো দলের অধিকার আছে, তারা করতেই পারেন। কিন্তু এর পিছনে আমি মনে করি এখন দলের অন্য কোনো বিষয় আছে কিনা, সরকারের উপর কোনো চাপ তৈরি করা, অথবা ঐক্যমত কমিশনের উপর চাপ তৈরি করা, অথবা যেটা বললাম অন্য কোনো দলগুলোর সঙ্গে কোনো নেগোসিয়েশনের কোনো বিষয় আছে কিনা, হয়তো এগুলো হয়তো ক্ষতি দেখা যেতে পারে। আমি এখনো যেটা আমরা আজকে বললাম, এটা রাজপথে না যে অভ্যুত্থানের পরে, কারণ এই ধরনের উদ্যোগ নিতে গেলে অভ্যুত্থানের অংশীজনদের মধ্যে অযথা সন্দেহ বিশ্বাস বাড়বে, বিরোধ বৈরিতাটা বাড়বে, আমাদের মধ্যে দূরত্বটা বাড়বে, এই রাজনৈতিক প্রতিযোগিতাটা রাজনৈতিক একটা উন্মত্ত, একটা হিংসাশ্রয়ী একটা প্রতিযোগিতায় পর্যবেসিত হওয়ার ঝুঁকিটা বাড়বে, যেটা আমাদের কারো চাওয়া উচিত না। তাহলে অভ্যুত্থানের অর্জন এটা কিন্তু বড় ধরনের বিপর্যয়ের মধ্যে কিন্তু পড়বার ঝুঁকি থাকবে। ডাকসু নির্বাচন নিয়ে একটু জানতে চাইবো। দেখা গেল সেখানে ছাত্র শিবির প্রথমবারের মতো বিপুল ভোটে বিজয়ী হয়েছে, এই বিজয়কে কিভাবে দেখছেন? প্রথমত আমি ডাকসু নির্বাচন যে পরিবেশ হয়েছে 6 বছর পরে,
এই নির্বাচনের যে অংশীদারিত্ব, এক ধরনের তাকে নিয়ে যে উৎসাহ উদ্দীপনা, মানে একদম সেলিব্রেট করা, তো সেদিক থেকে আমি এই নির্বাচন শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে হয়েছে, আমাদের ছাত্রছাত্রীরা তাদের রায় দিয়েছে, সেটা ব্যক্তি হিসেবে কারো পছন্দ নাও হতে পারে, কিন্তু আমি মনে করি উৎসবমুখর পরিবেশ নির্বাচন হয়েছে। আমাদের ছাত্রছাত্রীরা তাদের ডাকসুর প্রতিনিধি তারা নির্বাচন করেছেন, ফলে তাদেরকে আমি শুভেচ্ছা জানাই, আমি নিশ্চয়ই আমি তো অভিনন্দন জানাবো। কিন্তু এই নির্বাচনটা খানিকটা বলতে পারেন অনেকের কাছে কিছুটা বিস্ময়কর এবং কিছুটা বলতে পারেন অনেকের কাছে অনাকাঙ্ক্ষিত। তো আমি মনে করি কিন্তু শেষ বিচারে আপনি যদি জনমতের কথা বলেন তাহলে আপনাকে তো ফলাফলটা আপনাকে মানে আপনাকে গ্রহণ করতে হবে। আমি এটা দেখি যে ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের ভাষা আন্দোলন, আমাদের 69-এর 60s আমাদের আন্দোলন, গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, আমাদের সাম্প্রদায়িকতা বিরোধী লড়াই, আমাদের গণতন্ত্রের লড়াই, একটা মুক্ত চিন্তা, মুক্ত বুদ্ধি, একটা অসাম্প্রদায়িক সাম্যভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার যে লড়াই, যার মধ্যে মুক্তিযুদ্ধ একটা প্রধান একটা আমাদের ভিত্তির জায়গাটা। তো মনে হচ্ছে যে এবার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় তার একটা আকর একটা অঞ্চল, প্রায় একটা বলতে একদম সূতিকাগার, যেটা আমাদের যখনই কোনো জাতীয় দুর্যোগ এসছে, গুরুত্বপূর্ণ আমাদের ক্রান্তি লগ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানকার ছাত্র আন্দোলন, শিক্ষকদের ভূমিকা আমাদেরকে অনেক সব পথ দেখিয়েছে, উদ্বুদ্ধ করেছে। প্রাথমিক বরফ গলার কাজটা ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক সময় তারা শুরু করেছেন। তো সেই যাত্রার অর্থে এবারকার যে ডাকসু নির্বাচন, এটা কিছুটা উল্টো রথের মতন অবস্থা, কিছুটা বিপরীত দিকে যাত্রা, এরকম মনে হয়েছে। আপনারা তো ধর্মভিত্তিক রাজনীতির পক্ষে ছিলেন না কখনোই, মানে ধর্মকেন্দ্রিক যে রাজনীতি হয়, তো সমসাময়িক বাস্তবতা দেখা যাচ্ছে ধর্মভিত্তিক রাজনীতিতে জনগণের সেরকম কোনো আপত্তি নেই। ডাকসু নির্বাচনে আমরা যেটা দেখলাম যে ধর্মভিত্তিক দলকে তারা বেছে নিয়েছে। তো এত বছরে কি মনে হচ্ছে যে জনগণের পালস আপনাদের ধরতে কষ্ট হচ্ছে? না, আপনি যেভাবে এটাকে বললেন যে ধর্মভিত্তিক দলকে ডাকসুতে বেছে নিয়েছে, আমি এটার সঙ্গে একমত হচ্ছে না। আমি খুব বিনয়ের সাথে দ্বিমত করছি। মানুষ এখানে ধর্ম অধর্মের ভিত্তিতে ডাকসু নির্বাচনটা হয়নি। ডাকসু নির্বাচনটা আপনি জানেন তাদের এজেন্ডাগুলো কি ছিল। প্রধানত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র করে শিক্ষার্থীদের জীবন, তাদের শিক্ষা জীবন, হলের জীবন, গণতান্ত্রিক পরিবেশ, দখলদারিত্ব, এগুলোই ছিল প্রধান প্রশ্ন। ইডিওলজির প্রশ্নটা হয়তো পেছনে ছিল, পরোক্ষভাবে কাজ করেছে। এটা ধর্মের পক্ষে বিপক্ষে কোনো রায় হিসেবে দেখাটা ঠিক হবে না। হ্যাঁ, তবে আমি এটা মনে করি, সামগ্রিকভাবে আমরা এটা মনে করি যে আপনি ধর্মকে যখন আমি রাজনীতির মধ্যে নিয়ে আসি, তাই না, তখন যেটা দাঁড়াচ্ছে ধর্ম একদিক থেকে বিতর্কের মধ্যে পড়ে, আরেক দিকে দেখা যাবে যে এর মধ্যে বিরাট একটা আপনি বিভাজনের জায়গাটা তখন আপনি তৈরি করেন। আমাদের তো মানুষ ধর্মপ্রাণ মানুষ, ধর্মভীরু মানুষ, কিন্তু আমাদের মানুষ কিন্তু কোনোভাবে কিন্তু কোনো চরমপন্থায় মানুষ কিন্তু বিশ্বাস করে না। অতীতে কোনো চরমপন্থাকে মানুষ গ্রহণ করেনি, ভবিষ্যতেও সেটা ধর্মের নামে হোক, রাজনীতির নামে হোক, অন্য কোনো নামে কোনো চরমপন্থাকে মানুষ কিন্তু গ্রহণ করবে না। জাতীয় নির্বাচনের সাথে না, আমি এটাকে একেবারে বিবেচনা করতে চাই না। হ্যাঁ, হয়তো এর একটা ইম্প্যাক্ট আছে, কিন্তু এটাকে আপনি জাতীয় নির্বাচনে তার রিহার্সাল হিসেবে দেখার কোনো যৌক্তিক কোনো কারণ আছে বলে আমি একেবারেই মনে করি না। ডাকসুর পরে আপনি জাকসুতে যেটা দেখলেন, এখানকার উচ্ছ্বাস দুদিনের ব্যবধানে এর বিরাট একটা হতাশার জন্ম দিয়েছে। এবং সেখানে যে আপনাদের 7টা প্যানেলের মধ্যে 5টা প্যানেলই প্রত্যাখ্যান করেছে, বর্জন করেছে। গুরুত্বপূর্ণ শিক্ষক মণ্ডলী যারা এই অভ্যুত্থানে যাদের অসাধারণ ভূমিকা ছিল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা ফ্রন্ট লাইনের শিক্ষক হিসেবে যারা পথ দেখিয়েছিলেন, তারাও এটাকে সরে দাঁড়ালেন। এবং ইলেকশন কমিশনার যিনি দায়িত্বে ছিলেন তিনি পর্যন্ত এটাকে তিনি ডিজোন করলেন। তাহলে এতগুলো অভিযোগ, আপত্তি, তথ্য উপাত্ত সহ বলার পরে সেই নির্বাচনটা তো উচিত ছিল সেটাকে স্থগিত করে আগে অভিযোগগুলোকে সুরাহা করা, তদন্ত করা। এখন আপনি যদি এটা ফলাফল ঘোষণাও করেন, আমার আশঙ্কা যে আপনি এটা দীর্ঘমেয়াদে একটা অস্থিতিশীলতার একটা পরিবেশ কিন্তু পরোক্ষভাবে কিন্তু ডেকে আনা হচ্ছে। এবং জাকসুর এই অভিজ্ঞতা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে খুব বাজেভাবে যদি তার রেপ্লিকেট হয়, সেটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক হবে। জনাব সাইফুল হক, আসলে এবার আবারও ফিরবো জাতীয় নির্বাচন প্রসঙ্গে। সামনে বিরোধী দল হিসেবে কারা আসতে পারে কি মনে করছেন, এবং ধর্মভিত্তিক যে রাজনৈতিক দল বনাম বামপন্থী রাজনৈতিক দল, কোনটিকে এগিয়ে রাখবেন নির্বাচনী মাঠে? বিরোধী দল কারা আসবেন, যখন কেউ নির্বাচনে অংশগ্রহণ করেন তারা তো পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ হওয়ার জন্য অংশগ্রহণ করেন।
অথবা তারা সরকার গঠনের লক্ষ্য নিয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করেন। সেদিক থেকে তো ধরুন বিএনপি আছে, বিএনপির সমমনারা আছে, গণতন্ত্র মঞ্চ, আরও অনেক প্রগতিশীল গণতান্ত্রিক দেশপ্রেমিক দলগুলো আছে, আমাদের ইসলামী ধারার বেশ কিছু দল আছেন। তো ইত্যাকার নানা শেড আছে রাজনীতির মধ্যে। কারা বিরোধী দল হবেন সেটা যদি আগে থেকে ঠিক হয়ে যায় তাহলে তো নির্বাচনের চমক বলতে যেটা কোনো চমকই থাকবে না। যদি আপনি আগেই ঠিক করে ফেলেন অমুক সরকারের দল বা অনেক বিরোধী দলে বসবে, এরকম কোনো ম্যানুফ্যাকচার নির্বাচন এবার নিশ্চয়ই আমরা দেখতে চাই না। আমি এবার বলেছি ডাকসু নির্বাচন নেওয়ার সমালোচনা আছে, আপত্তি আছে। 2009 সালের পরে এবারই মানে প্রথম কোনো নির্বাচনের ফলাফল জানার জন্য লক্ষ লক্ষ মানুষ কিন্তু ভোর রাত পর্যন্ত টেলিভিশনের পর্দায় বসেছিল। তার মানে এই যে মানে এটাই তো নির্বাচনের আমেজ, এটাই তো একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন। আমি আশা করি যে আগামী নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে, একটা অংশগ্রহণমূলক হবে। সেখানে আমি অগ্রিম কাউকে সরকারও বসাতে চাই না, কাউকে আমি বিরোধী দলে বসাতে চাই না। সেখানে আমি নিশ্চয়ই দেখতে চাইবো বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ। আমি দেখতে চাইবো কি যারা রাজপথের গত 15-16 বছরে জানবাজি করে যারা লড়াই করেছেন, সুতরাং সে দলগুলো তারা পার্লামেন্টে যাবেন, তারা জনপ্রতিনিধিত্ব ঠিক করবেন। তারপরে সরকার কিভাবে গঠিত হবে সেটা পার্লামেন্টের কম্পোজিশন দেখার পরে কারা সরকারে বসবেন আর কারা বিরোধী দলে তারা বসবেন। এখন যাদেরকে বিরোধী দলের চিন্তা করছেন কি গণতন্ত্র মঞ্চ কি অথবা ধরুন ইসলামী ধারার দলগুলোকে, তো দেখা যায় এগিয়ে রাখবেন তাহলে। না, আমি বলেছি যে সেটা মানুষ কিন্তু ঠিক করবে। দিস ইজ টু আর্লি টু কমেন্ট। এটা জন্য নির্বাচনে আরো একটি প্রশ্ন জানতে চাই যে নির্বাচনের আগে সংস্কার এবং বিচারের নিশ্চয়তা চাইছে কিছু দল, এটি আসলে সম্ভব হবে কিনা? না, আমি মনে করি এই প্রশ্ন এখানে একটা বিভ্রান্তিকর। কারণ বিচার ইতিমধ্যে তো বিচার যথেষ্ট দৃশ্যমান হচ্ছে। বিচারের কাজটা তো আমি দেখছি যে বরঞ্চ কিছুটা তারা চেষ্টা করছেন আগামী অক্টোবর নভেম্বরের মধ্যে তারা 2-1টা বিচারের কাজ তারা এই কোর্টে তারা সম্পন্ন করবার জন্য। তো বিচার তো এখানে রাজনৈতিক দল, আমাদের অভ্যুত্থানের অংশীজন সবাই তো আমরা এই বিচারের পক্ষে আইসিটি ট্রাইব্যুনালে। তবে একটা জিনিস দেখতে চাই আমরা, বিচারটা স্বচ্ছ হবে, বিচারটা আমাদের অভ্যন্তরীণ এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে হবে। বিচারের স্বচ্ছতা নিয়ে যদি কোনো প্রশ্ন উত্থাপিত না হয়, তাতে যদি আমার 7 দিন বেশি সময় লাগে, যদি 15 দিন বেশি সময় লাগে, নিশ্চয়ই সেই সময়টা দেবার ব্যাপার। বিচার তো কোনো ফরমান জারি করে না, বিচারটা একটা বিচারিক কার্যক্রমের ভেতর দিয়ে আমরা কিন্তু দেখতে চাইব। তো বিচার তো এরকম, এই সরকার ধরুন যদি ফেব্রুয়ারিতে আমরা ধরুন মানে কি এখন ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে হয়তো আমরা আশা করব যে কয়েকটা বিচারের একটা পর্যায়ে রায়টা হয়তো সম্পন্ন হবে। কিন্তু যদি অসংখ্য মামলা আছে, অনেকগুলো বিচারের প্রশ্ন আছে যেগুলো 2 বছর 3 বছর 5-7 বছরও লেগে যেতে পারে, তাহলে এই সরকারের আমলে তারা বিচারটা ভিত্তিটা তারা তৈরি করবেন। পরবর্তী নির্বাচিত সরকার যারাই আসেন না কেন, সবার কমিটমেন্ট হচ্ছে এই বিচারের কার্যক্রমটাকে এগিয়ে নেওয়া। তো সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই। আর সংস্কারের ব্যাপারে তো সবার কমিটমেন্ট আছে, কিন্তু এই সংস্কারটা এখন বাস্তবায়নের পদ্ধতি নিয়ে যে আলোচনা, আমি সেজন্য বলবো যে আমরা আজকে বলেছি প্রয়োজন বোধে ঐক্যমত কমিশনকে আরও 15 দিন বেশি সময় নিয়ে হলো দলগুলোর মধ্যে আলাপ আলোচনা করে একটা বোঝাপড়া তৈরি করে আমরা ন্যূনতম ঐক্যের জায়গাটা তৈরি করা। কারণ দড়ি বেশি টানাটানি করতে গেলে দড়ি কিন্তু ছিঁড়ে যাওয়ার ঝুঁকি থাকে। দড়ি যখন ছিঁড়ে যায় তখন আমছালা কিন্তু সবই তখন যাওয়ার কিন্তু উপক্রম হয়। তো এরকম একটা নির্বুদ্ধিতার পরিচয় আমরা নিশ্চয়ই কিন্তু দেব না। এখানে একটু বিচার কাণ্ড জ্ঞান, এটা আমি আশা করবো সবাই একটা দায়িত্বশীলতার পরিচয় সবাই দেবেন আর কি। আপনাদের আসলে আমরা দেখেছি আপনারা যেহেতু বামপন্থার রাজনীতি চর্চা করেন, আসলে একটা সময় আপনারা স্লোগান ছিল লাঙ্গল নৌকা ধানের শীষ সব সাপেরই একই বিষ। তো তার মানে সেখান থেকে বেরিয়ে এসে আপনার কৌশলগত কারণে বিএনপির সাথে একসাথে যুগপৎ আন্দোলন করলেন এবং অনেক যাদের বিরুদ্ধে আপনাদের আসলে সব থেকে বেশি অভিযোগ ছিল পেশি শক্তি ব্যবহার করে তারা নির্বাচনে, তো তাদের সাথে যুগপৎ আন্দোলনের পরে এখন কি অবস্থায় আছেন? প্রথম একটা হচ্ছে যে আমরা এই যে আগেকার শেখ হাসিনা একবার বললেন না যে কিভাবে আমার এরকম, আমাদের কারো 2-1জন নামটামও বিভিন্ন সময় শুনেছে, বলেছেন তিনি যে এই বামপন্থী দলরা কিভাবে বিএনপির সাথে তারা আজকে রাজপথে এক হয়ে গেল। তা আমি এটা হাসিনার আমলেই বলেছি, এটা সম্পূর্ণ কৃতিত্ব হচ্ছে শেখ হাসিনার এবং তার সরকারের ছিল। কারণ তিনি যদি
এরকম তিনটা নির্বাচনকে যদি তামাশায় পর্যবেসিত না করতেন, এরকম একটা ফ্যাসিবাদী শাসন যদি চাপিয়ে না দিতেন, তাহলে কিন্তু আমাদের এরকম একটা ঐক্যের হয়তো দরকার হতো না। এই জন্য আমি তো বলেছি যে বাড়িতে যখন ডাকাত পড়ে আমরা কেবল আত্মীয় স্বজনকে ডাকি না, পাড়া প্রতিবেশীকে ডাকি। ঘরে যখন আগুন ধরে আমরা নর্দমার পানি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করি। এই পানি আপনি ব্যবহার করবেন না, খাবেনও না, কিন্তু আগুন নিভাতে লাগে। তা আমরা ফ্যাসিবাদী দুঃশাসনকে বিদায় দেওয়ার জন্য আমরা অনেক সময় আমরা যত ধরনের শক্তি সবাইকে, আসলে আমি নিজে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ, আমরা চেষ্টা করেছি সর্বোচ্চভাবে সবাইকে একদিনের জন্য হলো রাজপথে নামানোর জন্য। ফলে এটা ছিল একটা দেশকে রক্ষা করা, তার গণতান্ত্রিক ভবিষ্যৎকে রক্ষা করার জন্য। সুতরাং প্রেক্ষিতটা পরিবর্তন হয়েছে। হ্যাঁ, এখন বিএনপির সাথে আমরা 31 দফা ঐক্য আছে, কিন্তু আমরা কোনো জোট গঠন করিনি। বিএনপি রাজনীতি করছে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ আমরা আমাদের রাজনীতি করছি। কিছু জায়গায় আমাদের ঐক্যের জায়গা আছে, মিলের জায়গা আছে। নিশ্চয়ই আমরা চেষ্টা করি বোঝাপড়ার জায়গাটা বাড়িয়ে তোলার জন্য, ঐক্যের জায়গাটা। শুধু বিএনপি কেন, অন্যান্য প্রগতিশীল, গণতান্ত্রিক, দেশপ্রেমিক, এমনকি ধরুন ইসলামী ধারারও যে রাজনৈতিক দলগুলো আছে, তাদের সাথে আমাদের প্রতিদিন এখন দেখা হচ্ছে, আমরা কথাবার্তা বলছি, আলাপ আলোচনা করছি। কেন করছি? কিছু প্রশ্নে, স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তার প্রশ্ন, ভোটাধিকারের প্রশ্ন, গণতান্ত্রিক অধিকারের প্রশ্ন, এটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচন, বাংলাদেশ যেন পুরনো একটা জমানার যে নিয়মতান্ত্রিকভাবে সরকার পরিবর্তনের পথটা বন্ধ করে দিবেন, এরকম জায়গায় না হয়, এই প্রশ্নে সকল রাজনৈতিক দল, অভ্যুত্থানে যারা অংশীজন, সবার ন্যূনতম একটা ওয়ার্কিং অ্যালায়েন্স যাতে ডেভেলপ করতে পারি। এটাই হলো, আমি মনে করি এটাই হলো প্রজ্ঞার ব্যাপার। এটা দূরদর্শিতা। এই প্রজ্ঞাটা দেখাতে পারলে অভ্যুত্থানকে আমরা কিছুটা রক্ষা করতে পারবো। না হলে কিন্তু অভ্যুত্থানকে অনেকগুলো বিপর্যয় সামনে কিন্তু অপেক্ষা করছে। আচ্ছা, আপনারা তো বামপন্থার চর্চা করেন, তবে এখন দেখা যাচ্ছে রাজনীতিতে ডানপন্থীদের সুবাতাস বইছে, ডানপন্থার সুবাতাস বইছে বাংলাদেশে। আমরা যদি দেখি গত 1 বছরে, তো বাম রাজনীতির ভবিষ্যৎ আসলে কেমন দেখেন? প্রথমত ডানপন্থার সুবাতাস যেটা বললেন, মানে এই একটা ফ্যাসিবাদী যখন দুঃশাসন চলে, দেশ যখন গণতন্ত্র থাকে না, গণতান্ত্রিক অধিকার থাকে না, যখন মূল্যবোধ থাকে না, একটা বদ্ধ জলাশয় কিন্তু দেখবেন সেখানে কিন্তু পোকা মাকড়, কীটপতঙ্গ এগুলো জন্ম নেই। হাসিনা এরকম একটা বদ্ধ, এরকম অবরুদ্ধ পরিবেশে কিন্তু বলে অনেকগুলো কুপমণ্ডকতার জন্ম হয়, একটা দক্ষিণপন্থী চিন্তা, সংস্কৃতি, তৎপরতার জন্ম হয়। আপনি খেয়াল করবেন না যে নারীরা গণজাগরণ, গণঅভ্যুত্থানে ছিল ফ্রন্ট লাইনে, যখন বাচ্চারা, ছেলেরা যখন পিছু হচ্ছে, তখন আমাদের নারীরা, ছাত্রীরা, বোনেরা তখন সামনে দাঁড়িয়ে যাচ্ছেন তারা। কিন্তু অভ্যুত্থানের পরপরই তারা এখন রাজনীতির দৃশ্যপটে নাই। বরঞ্চ গত 1 বছরে একটা নারী বিরোধী, নারী বিদ্বেষী তৎপরতা কিন্তু বাড়ছে। তার মানে কি, যেটা আপনি বললেন, সমাজের মধ্যে এত বড় একটা গণজাগরণ, গণঅভ্যুত্থানের পরে, প্রতিটা অভ্যুত্থান বিপ্লবের পরে গণতান্ত্রিক অধিকারটা বাড়ে, নারী অধিকার সম্প্রসারিত হয়, মানুষের মুক্ত চিন্তা, মুক্ত অধিকারের জায়গাটা বাড়ে। এবারকার অভ্যুত্থানে স্ববিরোধিতা হচ্ছে, আমরা নারী অধিকার খর্ব হয়েছে, নতুন করে আরেক ধরনের ফ্যাসিস্ট চিন্তা, ফ্যাসিস্ট আইডিয়া। আপনি আমার সঙ্গে একমত না হলে আমি এখানে মপ করছি, জবরদখল করছি, আপনাকে হুমকি দিচ্ছি, পারলে আপনার গলায় আমি গামছা লাগাচ্ছি, আপনার নামে হাজার হাজার মিথ্যা মামলা দায়ের করছি। তার মানে কি, আপনি বাস্তবে তার মানে আপনি এটা এক ধরনের প্রতি অভ্যুত্থানকে আপনি কিন্তু ডেকে আনছেন পরোক্ষভাবে। আপনি আরেক ধরনের ফ্যাসিস্ট আইডিয়া, ফ্যাসিস্ট চিন্তা, ফ্যাসিস্ট মন মানসিকতা, মানে আপনার পছন্দ হলো না, আপনি বিপ্লবের নাম করে এটাকে আপনি চাপিয়ে দিচ্ছেন। এটাই হচ্ছে মব। এটা এবং এটা করতে যে আমি মনে করি গুরুর লড়াইয়ে সংগতিপূর্ণভাবে ভূমিকা পালন করে এসছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বা আমাদের গণতন্ত্র মঞ্চের দলগুলো, ইভেন বাম প্রগতিশীল দলগুলো। হ্যাঁ, এদের অনেককে আমরা হয়তো ধরুন যুগপৎ আন্দোলনে যুক্ত করতে পারেনি, কথাটা সত্য, কিন্তু প্রত্যেকে তাদের মতন করে তারা রাজপথে ছিলেন, আন্দোলনে ছিলেন, তারাও একটা ভূমিকা পালন করবার চেষ্টা করেছেন। তার মানে, এবং গত 1টা বছরে এই সরকারের আমলেও কিন্তু তারা চেষ্টা করেছেন এই দক্ষিণপন্থী শক্তিকে নানাভাবে কিন্তু মদত যোগানোর জন্য। এটা নিশ্চয়ই আপনি গণমাধ্যমের মানুষ হিসেবে আপনিও তার সাক্ষী আছেন। তো তার মানে এরকম একটা রাষ্ট্রীয় এক ধরনের বাতাবরণ কাজ করেছে তাদের পেছনে। এখন এরকম একটা প্রতিকূলতা মোকাবেলা করে আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বা বিপ্লবী ইডিওলজি, পলিটিক্সে, সংস্কৃতিতে, সমাজে যারা সাম্য চায়, যারা বৈষম্যহীন একটা গণতান্ত্রিক সমাজ চায়, আমরা চেষ্টা করছি নতুনভাবে এটাকে পুনর্গঠন করবার জন্য। এবং এবারকার আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তো বলতে পারেন আমাদের দল যত বড়,
তার চেয়ে তো আপনি নিশ্চয়ই একমত হবেন দলের নেতৃত্ব, দলের নাম বা আমাদের মতন এরকম যারা আন্দোলনে যুক্ত ছিলেন, মানুষ তো তাদেরকে ভালোবেসে মানুষ তাদের গ্রহণ করেছে। আমি যখন ঢাকার বাইরে যাই, তাহলে বাম রাজনীতির ভবিষ্যৎ আপনি আসলে খারাপ দেখছেন? না, অবশ্যই আমি মনে করি বাম রাজনীতি, তারা যদি জনগণের আকাঙ্ক্ষাকে তারা যেভাবে ধারণ করছেন, যদি আমরা সংগতিপূর্ণ আচরণ করতে পারি, একদিকে জনগণের তার দৈনন্দিন তার যে জীবন, তার জীবন, তার অর্থনৈতিক সমস্যা, সামাজিক সমস্যা এবং তার অস্তিত্বের তার যে লড়াই, আপনি খেয়াল করেন না গত একটা বছরে এতগুলো কমিশন হয়েছে, বৈষম্য বিলোপের ব্যাপারে কোনো কমিশন হয়নি। যে নেপালে এই যে অভ্যুত্থান, এই যে জাগরণটা হলো, নেপাল তো দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে গণতান্ত্রিক সংবিধান, এক ধরনের ফেডারেল ব্যবস্থা, এবং সেখানে আপার চেম্বারের সংখ্যানুপাতিক পদ্ধতি। তারপরও কেন হলো? বেকারত্ব, বৈষম্য, দুর্নীতির বিরুদ্ধে। তাহলে আমরা সেখানে যদিও বাম প্রগতিশীলরা, তারা সরকারও তারা ছিল, বিরোধী দলও তারা ছিল। তো এখন তার মানে তাদেরও কিছু দুর্বলতা ছিল। তার মানে অর্থনৈতিক প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। আমরা মানুষের গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, রাজনৈতিক সংস্কারের পাশাপাশি আমরা মানুষের অর্থনৈতিক জীবনের যে মুক্তি, তার অধিকার, তার সাম্যের অধিকার, তার কাজ পাওয়া, ন্যায্য মজুরি, একটা ডিসেন্ট মানবিক জীবন পাবার তার অধিকার, সেটাকে আমরা সামনে নিয়ে আসছি। এবং আমি মনে করি এধারা যদি আমরা কাজ করতে পারি, বাম প্রগতিশীল গণতান্ত্রিক শক্তি সত্যি সত্যি জনগণের আস্থাভাজন শক্তি হিসেবে তারা কিন্তু উঠে আসবে। বৈষম্য বিরোধী সমাজ যেন হয়, সেজন্য আসলে 24-এর গণ অভ্যুত্থান হয়েছিল। কিন্তু রাজনৈতিক কাঠামো পরিবর্তন আসলে কতটুকু হয়েছে? কারণ এখনো দেখা যাচ্ছে বড় রাজনৈতিক দলগুলি সব জায়গায় গুরুত্ব পায়, সেটি হোক ঘোষণাপত্রের খসড়ার ক্ষেত্রে বা প্রধান উপদেষ্টাকে কোনো কারণে ডাকার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে পরিবর্তন কি আসলে এসেছে কিনা? প্রথমত তারা তো, এই যে আপনি প্রথম যদি বলি যে সরকার, গোটা আন্দোলন একটা বড় দাবি ছিল বৈষম্যের বিলোপ হবে। সরকার এতগুলো কমিশন গঠন করেছেন, বৈষম্য বিলোপের ব্যাপারে কিন্তু কোনো কমিশন হয়নি। এবং আপনি জানেন যে গোটা এখনো পর্যন্ত আমাদের আগের ধারাবাহিকতা, গত 13 মাসেও আমাদের সমাজের মধ্যে অর্থনৈতিক যে সীমাহীন বৈষম্য, নিষ্ঠুর অমানবিক যে বৈষম্য, ধনী গরিবের যে বৈষম্য, সম্পদ এবং সম্পদহীনতার যে বৈষম্যটা, এটা ভয়াবহ পর্যায়ে। এবং নেপালে যে কারণের জন্য এবার গণজাগরণ, গণঅভ্যুত্থান হলো, এরকম একটা বৈষম্য রেখে উপরে কোনো রাজনৈতিক সংস্কার কিন্তু আখেরে এটা টেকসই হবে না। এমনকি সরকারের আচরণও আমরা কিন্তু বৈষম্যের জায়গাটা দেখি। সরকার তারা তো শুরুতেই কেবল একটা ছাত্র তরুণদেরকে তারা কোলে তুলে নিতে যেয়ে বাকি দলগুলোকে তারা কিন্তু বাইরে রেখেছে। আপনি খেয়াল করবেন, মানে শুরুতেই সরকার নিজেরা কিন্তু পক্ষপাত দোষে তারা কিন্তু অভিযুক্ত হয়েছেন, যেখান থেকে এখনো সরকার কিন্তু বেরিয়ে আসতে পারেনি। এখন সরকার, যে সরকার আমাদের সবার সমর্থিত সরকার, রাজনৈতিক দল, জনগণের সকল অংশ, যাকে আমরা সরকারকে সমর্থন জুগিয়ে আসছি, সেই সরকারের নিরপেক্ষতা যখন প্রশ্নবিদ্ধ হয়, সেটা তো এক ধরনের বড় ধরনের বৈষম্য। তার মানে মনস্তাত্ত্বিকভাবে সরকারের মধ্যেও এক ধরনের বৈষম্যের চিন্তা। কাউকে রাতারাতি বড় দল বানিয়ে ফেলা, তো বড় দলের মাপকাঠি কি? এটার আপনি যে কাউকে বড় দল, কাউকে আপনি মানে ওই যে আছে না, ওই যে ফুটবল খেলাতে ওই যে আপনার ওই মানে প্রথম ডিভিশনে খেলছে, ফার্স্ট ডিভিশনে, সেকেন্ড ডিভিশনে, থার্ড ডিভিশনে, তো কাউকে আপনি কোনো পরীক্ষা ছাড়াই আপনি ফার্স্ট ডিভিশনে আপনি দিয়ে দিচ্ছেন, আপনি অটো প্রমোশন দিয়ে দিচ্ছেন, কাউকে সেকেন্ড ডিভিশনে, কাউকে থার্ড ডিভিশনে আপনি নামিয়ে আনছেন। এগুলো হচ্ছে মনস্তাত্ত্বিকভাবে, এগুলো খুব ভুল চিন্তা, হঠকারী চিন্তা। সরকারের মধ্যে যদি বৈষম্যের চিন্তা থাকে, তাহলে তো তাদের কাছে তো সবাই তো সমান আচরণটা পাবে না। সরকার উচিত হবে এই ধরনের ভাবনা থেকে তারা বেরিয়ে যদি আসা। সরকারের নিরপেক্ষ আচরণ না থাকে, তার নিরপেক্ষ নির্বাচন কি তারা করতে পারবে? হ্যাঁ, আপনার সঙ্গে একমত। সরকারের নিরপেক্ষতা যদি প্রশ্নবিদ্ধ হতে থাকে, তাহলে নির্বাচনও স্বাভাবিকভাবেই প্রশ্নবিদ্ধ হবে। আর নির্বাচন প্রশ্নবিদ্ধ যদি হতে থাকে সরকার এটা নিয়ে, তাহলে দলগুলো এ ধরনের একটা অবস্থায় শেষ পর্যন্ত নির্বাচনে যাবে কিনা, যাওয়ার ক্ষেত্রে কি দাঁড়াবে, এটা নিয়ে তো বড় প্রশ্ন আসবে। সেজন্য উচিত হবে, যেহেতু আমরা প্রফেসর ইউনূসের সরকারকে নিয়ে আমরা নির্বাচনে যেতে চাই, আজকের এদিন পর্যন্ত যদি আমি দায়িত্ব নিয়ে বলি, তাহলে তার দায়িত্ব কি? তার দায়িত্ব হবে যেসব কারণে তার সরকার বিতর্কিত হয়েছেন, তার উপদেষ্টা মণ্ডলীর কারণে, উচিত হবে বিতর্কিতদেরকে অনেক আগেই তাদেরকে সেখান থেকে অপসারণ করা। আমি বলেছি প্রয়োজন বোধে নতুন প্রজ্ঞাবান, বিজ্ঞবান ব্যক্তিদেরকে নিয়ে উপদেষ্টা মণ্ডলী আপনি পুনর্গঠন করুন। 1, 2 নম্বর হবে রাজনৈতিক দলগুলোকে আস্থার মধ্যে নেন, কারণ গোটা নির্বাচনটাই হচ্ছে রাজনৈতিক দল এবং জনগণ সবাইকে আস্থার মধ্যে নিয়ে আপনাকে চলতে হবে। আর 3 নম্বর হচ্ছে সরকারের রাজনৈতিক সিদ্ধান্তটা। আমি মনে করি পলিটিক্যাল উইলটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি আপনি ডিসাইসিভনেস থাকে যে আমি সবাইকে আস্থার মধ্যে নেব এবং আমি সত্যি সত্যি এটা
লেভেল প্লেইং ফিল্ড তৈরি করব, আমি কারোর সাথে ডাবল স্ট্যান্ডার্ড কোনো আচরণ করব না, তাহলে কিন্তু নির্বাচনটা করা সম্ভব। এটা তাহলে নির্ভর করবে সরকারের সদিচ্ছার উপরে। সরকার যদি সেটা দেখাতে ব্যর্থ হয়, কেবল সরকার ডুববে না, পুরো অভ্যুত্থানও কিন্তু এবং আগামী নির্বাচনও যদি ভণ্ডুল হবার কোনো আশঙ্কা থাকে, তাহলে কিন্তু বাংলাদেশ কিন্তু ভূতের মতন, ওই ভূত নাকি পেছনে হাঁটে, তাহলে বাংলাদেশেও কিন্তু দেখা যাবে যে আবার আমরা পেছনে হাঁটছি, অনেক অনাকাঙ্ক্ষিত বিপর্যয়ের মধ্য দিয়ে যাওয়ার ঝুঁকিটা বাড়বে, যেটা আমরা কেউ দেখতে চাই না। আমি দেখতে চাই সরকারের শুভবুদ্ধির উদয় হবে, তারা আমাদের ভাষাগুলোকে তারা নেবেন। মানুষের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, এটা আমরা বিচার চাই, আমরা সংস্কার চাই এবং অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচন চাই, যার মধ্য দিয়ে বাংলাদেশ একটা গণতান্ত্রিক অভিযাত্রার পথে আগামী ফেব্রুয়ারি থেকে আমরা যাত্রা আবার নতুন করে শুরু করতে পারবো। সরকার সেখানে তারা পথ দেখাবেন, ওই পর্যন্ত সরকারের উপর আমরা আস্থা রাখতে চাই। কিন্তু আপনাকে জানতে হবে, এই দলগুলোর সমর্থনকে যদি আপনি দুর্বলতা মনে করেন, তাহলে কিন্তু আরেকটা কিন্তু ভুল হবে। তাহলে দলগুলোর সমর্থনকে কার্যকরভাবে ব্যবহার করার যে শৈলী, যে অভিজ্ঞতা, সেটা সরকারকে দেখাতে হবে। আমি নিশ্চয়ই সরকারের সাফল্য যত সমালোচনাই করি না কেন, আগামী নির্বাচনের মধ্য দিয়ে সরকার যদি বেরিয়ে যেতে পারেন, এই সরকারকে A++ দিতে আমি কিন্তু দ্বিধা করব না। জনাব সাইফুল হক, আপনাকে অনেক ধন্যবাদ প্রাসঙ্গিকের এই পর্বে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সময় হলো বিদায় নেওয়ার। দর্শক, এই ছিল আমাদের আজকের প্রাসঙ্গিকে। পরবর্তী পর্বে আবারও নতুন করে হাজির হব নতুন কোনো অতিথিকে নিয়ে। সে পর্যন্ত শুভরাত্রি।